আমাদের চারপাশের এই যে জীবন্ত জগৎ এর প্রায় সবকিছুই কিন্তু তৈরি হয়েছে একটা মাত্র মৌলের অসাধারণ ক্ষমতার উপর ভিত্তি করে। আর সেই মৌলটা হল কার্বন। চলুন আজ কার্বনের সেই গোপন জীবনের গল্পটাই শোনা যাক। অনেক দিন আগেই বিজ্ঞানীরা মনে করতেন জৈব যৌগ মানেই তা কোনো জীবন্ত প্রাণী বা উদ্ভিদ থেকে আসতে হবে। তাদের ধারণা ছিল জীবন্ত জিনিসের মধ্যেই শুধু এক বিশেষ প্রাণশক্তি বা ভাইটাল ফোর্স আছে যা এই যৌগগুলো তৈরি করতে পারে। ল্যাবরেটরিতে না, অসম্ভব। কিন্তু তারপর 1828 সালে সবকিছু বদলে গেল। জার্মান রসায়নবিদ ফ্রেডরিচ ভোলার যা করে দেখালেন তা ছিল এক কথায় অবিশ্বাস্য। তিনি ল্যাবে অজৈব পদার্থ থেকে ইউরিয়া তৈরি করে ফেললেন, যেটা কিনা একটা খাঁটি জৈব যৌগ। ব্যাস, একটা মাত্র পরীক্ষা আর বহু শতাব্দীর প্রাণশক্তি তত্ত্বের এখানে ইতি ঘটল। জৈব রসায়নের জন্য একটা নতুন দরজা খুলে গেল। আচ্ছা, তাহলে আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো? চলুন এক নজরে দেখে নেই। প্রথমে আমরা দেখব প্রাণশক্তি ছাড়া পৃথিবীটা কেমন। তারপর জানব কার্বনকে কেন জীবনের মূল ভিত্তি বলা হয়। এরপর জৈব অণুর বিভিন্ন পরিবার, তাদের নামকরণ, আর সবশেষে অণুদের আকৃতি আর আয়নার মতো অদ্ভুত সব ধর্ম নিয়ে আলোচনা করব। তো ভোলারের ওই আবিষ্কারের পর বিজ্ঞানীরা প্রথমবার জীবনের রসায়নকে ল্যাবরেটরিতে বসে বিশ্লেষণ করার সুযোগ পেলেন। আর এই বিশাল গবেষণার কেন্দ্রবিন্দুতে ছিল একটাই মৌল। এখন আসা যাক আমাদের গল্পের আসল নায়কের কথায়, কার্বন পরমাণু। কি এমন বিশেষত্ব আছে এর মধ্যে? কি সেই সুপার পাওয়ার যা কার্বনকে জীবন গঠনের জন্য এতটা জরুরি করে তুলেছে? দেখুন, কার্বনের প্রধানত দুটো সুপার পাওয়ার আছে। প্রথমটা হলো এর যেন চারটে হাত আছে, মানে এটা একসঙ্গে 4টে পরমাণুর সাথে খুব শক্তিশালী বন্ধন তৈরি করতে পারে। আর দ্বিতীয় এবং সবচেয়ে দারুণ ক্ষমতাটা হলো ক্যাটিনেশন, মানে কার্বন পরমাণুগুলো নিজেদের মধ্যে হাত ধরাধরি করে লম্বা শিকল বা গোল রিং তৈরি করতে পারে। ব্যাপারটা অনেকটা লেগো ব্লকের মতো, তাই না? যা দিয়ে প্রায় অসীম সংখ্যক ডিজাইন বানানো সম্ভব। কিন্তু প্রশ্ন হলো, এই বন্ধনগুলো ঠিক কীভাবে তৈরি হয়? এর পেছনের রসায়নটা কিন্তু দারুণ মজার। চলুন পরের স্লাইডে ব্যাপারটা একটু সহজ করে দেখে নেওয়া যাক। যে কোনো পরমাণুর কথাই যদি ধরি, এর ইলেকট্রনগুলো কিছু নির্দিষ্ট খোলস বা অরবিটালে ঘুরে বেড়ায়। কার্বনের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় এই ইলেকট্রনগুলো এস আর পি নামের দুই ধরনের অরবিটালে থাকে। এখন এখানেই আসল মজাটা। কার্বন যখন বন্ধন তৈরি করতে যায় তখন একটা অসাধারণ কাজ করে। সে তার এস এবং পি অরবিটালগুলোকে একসঙ্গে মিশিয়ে ফেলে আর তৈরি করে 4টি একেবারে নতুন আর একই রকম sp3 অরবিটাল। এই প্রক্রিয়াটারই নাম হল হাইব্রিডাইজেশন। এই নতুন অরবিটালগুলো নিজেদেরকে এমনভাবে সাজিয়ে নেয় যাতে একটা নিখুঁত টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয় আকৃতি তৈরি হয়। আর এই জ্যামিতিক গঠনটাই কার্বনকে এতটা স্থিতিশীল একটা ভিত্তি দেয়, যার ওপর ভর করে জীবনের বিশাল বিশাল অণুগুলো গড়ে ওঠে। কিন্তু কার্বনের কেরামতি এখানেই শেষ না। এটা শুধু একক বন্ধনই তৈরি করে না, sp² আর sp হাইব্রিডাইজেশনের মাধ্যমে দ্বিবন্ধন আর ত্রিবন্ধনও তৈরি করতে পারে। ভাবুন একবার, কত রকমের গঠন সম্ভব। তাহলে জৈব আর অজৈব যৌগের মধ্যে মূল তফাৎটা ঠিক কোথায়? দেখুন, জৈব যৌগগুলো সাধারণত সমযোজী বন্ধন দিয়ে তৈরি, মানে পরমাণুগুলো ইলেকট্রন ভাগাভাগি করে নেয়। তাই এদের গলনাঙ্ক কম আর গঠন হয় বেশ জটিল। অন্যদিকে অজৈব যৌগগুলোতে প্রায়ই আয়নিক বন্ধন দেখা যায়, মানে ইলেকট্রন দেওয়া নেওয়া হয়। তাই এদের গলনাঙ্ক বেশি আর গঠনও তুলনামূলকভাবে অনেক সরল। এই যে লক্ষ লক্ষ জৈব যৌগ, এদের সবাইকে কি আলাদা করে চেনা সম্ভব? উত্তর হল হ্যাঁ, সম্ভব। বিজ্ঞানীরা এদেরকে চেনার জন্য একটা দারুণ উপায় বের করেছেন। চলুন জৈব অণুর সেই পরিবারগুলোর সাথে একটু পরিচিত হওয়া যাক। এই যে স্লাইডে দেখছেন, এগুলোকে বলে ফাংশনাল গ্রুপ বা কার্যকরীমূলক। এগুলোকে ভাবতে পারেন অণুর পরিচয়পত্র বা পার্সোনালিটি ট্যাগ হিসেবে। একটা লম্বা কার্বন চেইনের সাথে কোন ট্যাগটা লাগানো আছে তার উপরই নির্ভর করে ওই অণুটার ধর্ম কেমন হবে। যেমন ধরুন, কোথাও OH গ্রুপ দেখলেই বুঝবেন ওটা অ্যালকোহল পরিবারের সদস্য। এত বড় একটা জগতের জন্য তো একটা নাম ডাকার ব্যবস্থা লাগবে, তাই না? লক্ষ লক্ষ যৌগের যদি কোনো যৌক্তিক নামই না থাকে, তাহলে তো রসায়নবিদদের কাজ করাই মুশকিল হয়ে যেত। এই সমস্যার সমাধানই হল IUPAC নামকরণ। এটা বলতে পারেন রসায়নবিদদের একটা আন্তর্জাতিক ভাষা, যেখানে একটা যৌগের নামটাই হলো তার গঠনের একটা নিখুঁত ব্লুপ্রিন্ট। নামটা শুনলেই একজন রসায়নবিদ তার গঠনটা এঁকে ফেলতে পারেন। এই ভাষারও কিন্তু একটা সহজ ব্যাকরণ আছে। নামের মূল অংশটা বলে দেয় শিকলে কয়টা কার্বন আছে। যেমন 2টি কার্বনের জন্য ইথ,
আর নামের শেষের অংশ বা প্রত্যয় বলে দেয় ওটা কোন পরিবারের সদস্য। যেমন অ্যালকেন পরিবারের জন্য এন। দুটো মিলিয়ে কি হলো? ইথেন। কি সহজ, তাই না? আচ্ছা, আমাদের গল্পের প্রায় শেষের দিকে এসে একটা দারুণ টুইস্ট আছে। অনেক সময় দেখা যায় দুটো অণুর উপাদান সব এক, কিন্তু শুধু গঠনের ভিন্নতার জন্য তাদের আচরণ আকাশ-পাতাল আলাদা হয়ে যায়। এই অদ্ভুত ব্যাপারটাকে বলা হয় সমানুতা বা আইসোমারিজম। সোজা কথায় সমাণু হল সেই সব অণু যাদের রাসায়নিক ফর্মুলা একই, কিন্তু পরমাণুগুলোর সাজানো গোছানোটা আলাদা। এই স্লাইডে আমরা একটা দুর্দান্ত উদাহরণ দেখতে পাচ্ছি। এথানল আর ডাইমিথাইল ইথার, দুটোরই রাসায়নিক ফর্মুলা C2H6O, কিন্তু দেখুন পরমাণুগুলো ভিন্নভাবে জোড়া লাগার কারণে একটা হয়ে গেছে তরল অ্যালকোহল আর অন্যটা গ্যাস। ভাবুন একবার, একই উপাদান কিন্তু একটা তরল আর একটা গ্যাস, পুরোটাই গঠনের খেলা। কিন্তু আরেকটা প্রশ্ন মাথায় আসে, কি হবে যদি পরমাণুগুলো একই অর্ডারে লাগানো থাকে? শুধু স্পেসে বা ত্রিমাত্রিক জগতে তাদের অবস্থানটা একটু ভিন্ন হয়। এখানেই আসে কাইরালিটির ধারণা। এর সবচেয়ে সহজ উদাহরণ হলো আমাদের নিজেদের হাত। দেখুন, ডান হাত আর বাম হাত দেখতে একে অপরের আয়নার প্রতিবিম্বের মতো, কিন্তু আপনি কিছুতেই একটা হাতের ওপর আরেকটা হাতকে হুবহু মেলাতে পারবেন না। কিছু অণু ঠিক এমনই হয়। এদেরকে বলা হয় এনানশিওমার। এখন প্রশ্ন হল, এটা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ আমাদের শরীর কিন্তু এই ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে। শরীরের অনেক এনজাইম আর রিসেপ্টর শুধু নির্দিষ্ট হাতের অণুর সাথেই কাজ করতে পারে। ঠিক যেমন একটা ডান হাতের গ্লাভস শুধু ডান হাতেই পরা যায়, বাম হাতে নয়। এখানেই বোঝা যায় অণুর আকৃতি তার কাজ নির্ধারণ করে দেয়। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, যদি দুটো আপাত দৃষ্টিতে একই অণু শুধুমাত্র তাদের ত্রিমাত্রিক গঠনের জন্য এতটা ভিন্ন হতে পারে, তাহলে কার্বন ভিত্তিক জীবনের রসায়ন আমাদের চোখের সামনে আরও কত শত রহস্য লুকিয়ে রেখেছে যা আমরা এখনও জানি না।